হ্যাঁ জানি, একটু বেশিই দেরি হয়ে গিয়েছে এবং প্রায় 2 মাসের একটা লম্বা বিরতির পর এই ভিডিওটা আসছে। আসলে ইদানিং কিছু পারিবারিক পরিস্থিতিগত কারণে এবং কর্মসূত্রে বাইরে থাকার জন্য এই ধারাবাহিকতায় বাধা পড়েছিল। তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবার হাজির হয়েছি হিমাচল সফরের ষষ্ঠ পর্ব নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যব্রত আর আপনাদের চ্যানেল এসবি দেশ ব্লগসে আরও একবার স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। গুড মর্নিং সবাই। আমরা এখন রয়েছি দারচাতে, আমাদের হিমাচলের একটা প্রত্যন্ত গ্রাম। এখন সবে সূর্যোদয় হচ্ছে, তার কারণ ওই যে ওই পাশের ভিউটা একবার দেখা। এই হচ্ছে আজকের ভিউ ফ্রম দারচা। আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে এইরকম, পুরোই ন্যাড়া প্রায়, কারণ এই জায়গায় প্রায় কিছুই ভেজিটেশন নেই বললেই চলে। তো এখানে কিন্তু অক্সিজেনের একটু অভাব হতে পারে, কাজেই আপনারা আপনাদের সেই রকমভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে এই জায়গাটায় আসবেন। এই হচ্ছে এখানকার খামার, একেবারে পিওর গ্রাম, মানে সত্যি ভীষণ রিমোট এরিয়া। মানে কোনো একটা বেশি মানুষজন পাবেন না, কোনো ভিড় পাবেন না। একটা জিনিস জানিয়ে রাখি, ওই যে দূরে যেটা দেখছেন ওটা হচ্ছে দারচা, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে দারচা গাঁও কিন্তু আর একটু ভেতরে। এখান থেকে দেখলে মনে হচ্ছে ওইটুকু, কিন্তু ওইটা আসছে কিন্তু প্রায় আপনার গাড়িতে লেগে যাবে আধ ঘন্টার উপর। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটাতে আমরা রয়েছি, পাহাড়ি হোমস্টে। এই পাশে হচ্ছে ওয়াশরুম, আর আমাদের রুম হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে। এই হচ্ছে আমাদের ঘর, এইখানে বসবার জায়গা, এই পাশে একটু খাওয়া দাওয়া করতে পারেন। আর এই ছিল হচ্ছে আমাদের রুম থেকে দেখা সকালের ভিউ। সরে ওনাকে যেতে দে। चलो बाय, बहुत अच्छा लगा आपसे मिलके। आप कभी अगर कलकत्ता में आए तो हमें याद करना, ठीक है? चलो बाय। বুঝতে পারছেন তো গ্রামটা কিরকম দুর্গম, এখনো সেরকম কোনো ফেসিলিটি নেই। হ্যাঁ হ্যাঁ, কর্মঠ পরিশ্রমী হাতে যত্ন দিয়ে সাজানো এই সুন্দর পাহাড়ি গ্রামটি ছেড়ে যেতে মোটেই ইচ্ছে করছিল না। আচ্ছা, এই হচ্ছে 2 নম্বর টাওয়ার। এই 2 নম্বর টাওয়ার হচ্ছে এটা একটা স্টপেজ, এইখানে বাস আসবে। ওই যে ওই পাশে হচ্ছে 1 নম্বর টাওয়ার, ওই জায়গাটায় করে। আমাদের তখন পিঠে লাগেজ আর হাতে ক্যামেরা, আর মাথায় দুটো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এক, এই গ্রামে আবার কবে আসব এবং এসে কমপক্ষে 2 দিন অন্তত থাকব, আর 2, বাস কখন আসবে। এবং অবশেষে বাসে করে পৌঁছলাম কিলং বাস স্ট্যান্ড। হালকা কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা তখন ভাবছিলাম যে মানালি কিভাবে পৌঁছানো যায়। তো আমরা আবার চলে এসেছি কিলংয়ের বাস স্ট্যান্ডে। আপনারা যারা ভেবে থাকবেন যে বাস জার্নি মানে বিশাল একটা ঝামেলার ব্যাপার, খুব কষ্ট হবে, তা কিন্তু একেবারেই নয়। এতটা দুর্গম রাস্তার মধ্যে দিয়ে বাসটা যাচ্ছে আসছে, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি, প্রান্তিকারও কোনো অসুবিধা হয়নি, আমারও কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, একটা গাড়ি পেয়েছি আমরা, সেই গাড়িটা আমাদের কষ্টের মধ্যেই পড়ছে, 1500-র মধ্যে ও সোলাং ভ্যালি ঘুরিয়ে আমাদের মানালিতে পৌঁছে দেবে। মানালি থেকে আমরা কাসল যাবার বাস পেয়ে যাবো, সেই বাসটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, আবার শুরু হলো প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের পথ চলা।
রাস্তা দিয়ে যেতে যেতে ড্রাইভার দাদাকে বললাম 1 মিনিটের জন্য গাড়ি দাঁড় করাতে। কেন, তার কারণটা এখনই জানতে পারবেন। তবে 1 মিনিট বলে আর 1 মিনিট। रुक सकते हैं क्या 1 মিনিট? তো এই হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি, চন্দ্রভাগা নদীর সঙ্গম। জায়গাটা দেখ, খালি কি দারুণ জায়গা দেখ। ওফ, এই জায়গাগুলো সাধারণত আমরা রাস্তায় যেতে যেতেও অ্যাভয়েড করে যাই। এই হচ্ছে আমাদের সঙ্গম, চন্দ্রা নদী আর ভাগা নদী, এই নিয়ে তৈরি হচ্ছে চন্দ্রভাগা। এই যে ওপরে এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ফ্রেশ স্নো, একদম এইগুলো মানে অসাধারণ জায়গা। এই জায়গাগুলো একটা মানে জেম, হিডেন জেম। এই লাহল ভ্যালিটা, গোটা লাহল ভ্যালিটাই দেখবার মতন। এপাশে কিছুটা জল জমে ব্যাক ওয়াটারের মতন হয়ে জমে রয়েছে, তার মধ্যে রিফ্লেকশনটা পড়েছে পাহাড়টার। উফ, মানে দুর্দান্ত দুর্দান্ত। এই দেখুন, ওই বুঝতে পারছেন একটা ঢেউয়ের মতো, ওটাই হচ্ছে সঙ্গম, ওইখানটাই মিলেছে। আমরা স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারি লুংতা বা প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে জড়ানো এই বিশেষ কাঠামোটিকে লাতো বলা হয়। লাতো হলো এক ধরনের বেদি, যা সাধারণত পাথর দিয়ে তৈরি এবং দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। এই জায়গাটা যেন কোনো রহস্যময় অভিযানের প্রবেশপথ। না জানি কত প্রাচীন রহস্য আগলে রাখা রয়েছে এর পেছনে। ওই যে দেখতে পাচ্ছেন ওপাশে এই বাড়ি মতন জায়গাটা, এটাই হচ্ছে আটল টানেল। এই পাশে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে লাহল ভ্যালি। আমরা লাহল ভ্যালি এবার ছাড়ছি, ছেড়ে আমরা এসছি এদিকে রোটাঙে। এই পাশটা রোটাং আর ওই পাশটা হচ্ছে আটল টানেল। এই আটল টানেলের জন্যই এখানকার লোকেরা এখন অনেক বেশি সুবিধা পাচ্ছে। তার কারণ এই আটল টানেলটা যেহেতু পুরো জায়গাটাকে কভার করছে, জুড়ছে, সেহেতু জিনিসপত্র কেনা বেচা, আমদানি রপ্তানি সব কিছুর দিক থেকেই আটল টানেলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার লোকেদের জন্য। শুরু হচ্ছে আমাদের আটল টানেলের দিকে যাওয়ার রাস্তা। এবার আমরা আটল টানেলটা ধরব। আটল টানেলের মধ্যে এই পাশে লাহল ভ্যালি আর ওই পাশে রোটাং ভ্যালি, সব ছেড়ে আমরা এবার ঢুকছি আটল টানেলে। এই হচ্ছে আটল টানেল। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল, যা 10,000 ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। এর ফলে মানালি থেকে লাহল স্পিতি পর্যন্ত সারা বছর যাতায়াত সম্ভব হয়েছে, যা আগে শীতকালে 6 মাস বন্ধ থাকত। সোলাং ভ্যালিতে আমরা পৌঁছে গেছি। এই পাশে এই হচ্ছে সোলাং ভ্যালি। এখানে অ্যাকচুয়ালি মেইন হচ্ছে অ্যাক্টিভিটির জন্য। এবার আমরা এখানে যেহেতু কোনো অ্যাক্টিভিটি করছি না, তো আমরা জাস্ট জায়গাটা এমনি ঘুরে দেখব। হিমালয়ে উট, একেই বোধহয় বলে আব আয়া উট পাহাড়কে নিচে। আচ্ছা, এই হচ্ছে সোলাং ভ্যালি। এই পুরো জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এরকম একটা জায়গা ভ্যালি মতন। এইখান দিয়ে রোপওয়ে যাওয়ার রাস্তা রয়েছে। স্কি সেন্টারও এই পাশে রয়েছে, কিন্তু স্কি এখন করে লাভ নেই, কারণ এখন এখানে কোনো বরফ নেই। ওই পাশ থেকে প্যারাগ্লাইডিং করা হয়, ওই যে প্যারাশুটগুলো ওখানে রাখা রয়েছে। আমারও ইচ্ছা আছে, দেখবো, কারণ রোপওয়েটা আমার আর প্রান্তিকার দুজনেরই ইচ্ছা রয়েছে, কারণ এটা অনেকটা উঁচুতে উঠছে। রোদ্দুর প্রচণ্ড, তার মধ্যে আমরা এসব জ্যাকেট ট্যাকেট পরে রয়েছি, কারণ আমরা খোলার সময় পাইনি। তো আমরা এখন এখানে এসেছি কথা বলতে বলতে স্কি সেন্টার আর রোপওয়ে সেন্টারের সামনে। 750 টাকা করে টিকিট রোপওয়ে। আমরা যখন এসেছি একেবারে রোপওয়েটা দেখেই যাই, সেই কারণে আমরা রোপওয়ের টিকিট কাটি। আচ্ছা, একে তো গায়ে গরম জামা কাপড়,
তার মধ্যে এই কাচের গরম বাক্সটার মধ্যে করে ওপরে ওঠাটা যে কতটা কষ্টকর ছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম অন্ততপক্ষে ভিউটা তো ভালো দেখতে পাবো, তবে কাঁচগুলো মেনটেন না করে যা অবস্থা। আমরা এই রোপওয়ে থেকে এলাম, এসে আমরা এই জায়গাটায় আমাদের রোপওয়ে এসে ছেড়ে দিয়েছে। এ পাশে সোলাং ভ্যালিটা পুরো উপর থেকে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে প্যারাগ্লাইডিং করেন, এই জায়গাটার মধ্যে দিয়ে আপনাকে ঘুরিয়ে ওপাশে নিয়ে গিয়ে দাঁড় করাবে। যেই দিকে ওপাশে দূরে স্নোপিকগুলো, বাহ, চমৎকার সুন্দর জায়গা। এই হেলিপ্যাডটা দেখে বুঝতে পারলাম পাহাড়েও নগরায়ন শুরু হয়েছে। তার ফলে প্রাকৃতিক শোভা কমছে এবং কৃত্রিম শোভার পরিমাণ বাড়ছে। ভাবছিলাম, কে জানে এরপর হয়তো সাদামাটা পাহাড়ি জীবন বলে আর কিছু থাকবে না। এই জায়গাটা এর পরে যখন আসবো আদৌ হয়তো এরকম থাকবে না। এইসব ভাবছিলাম আর বুঝতে পারছিলাম আমাদের ফেরার সময় হয়ে এসেছে। তো এই ছিল আমাদের সোলাং ভ্যালি ট্রিপ। হ্যাঁ, নেই। তো এখানে প্রত্যেকে আপনাকে এরকম জিজ্ঞেস করতে থাকবে যে জিপলাইন বা প্যারাগ্লাইডিং, কারণ এখানকার লোকেদের এটাই হচ্ছে জীবিকা। এখন বাঞ্জি জাম্পিং হচ্ছে। উঠে পড়েছি আমরা গাড়িতে। এই জ্যাকেটটার জন্য প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি সোজা মানালি। আচ্ছা, আমরা এখন মানালিতে পৌঁছে গেছি। মানালি ম্যালের অন্নপূর্ণা বাঙালি রেস্টুরেন্ট থেকে দুপুরের ভেজ থালি খেয়ে বাস ধরে রওনা দিলাম সোজা কাসলের উদ্দেশ্যে। এরপর যা ঘটলো তা আপনারা নিজেরাই দেখুন। বলে রাখি, আমরা এখন কুল্লুর একটা পেট্রোল পাম্পে রয়েছি। আমরা কুল্লু আসার যে বাসে উঠে পড়েছিলাম ভুল করে, সেই বাসের ড্রাইভার এতটাই ভালো, সে এইখানকার পেট্রোল পাম্পে ফোন করে খবর নিয়েছে যে এখানে কোনো কাসলের বাস আসবে কিনা। তো কাসলের বাস আসলো বলে সেই জন্য আমাদেরকে এইখানে নামিয়ে দিয়েছে। আর এখন আমরা যে বাসটায় বসে রয়েছি সেই বাসটা এই কুল্লু থেকে ডাইরেক্ট কাসল যাবে, মানিকারান অব্দিও চলে যাবে কাসল হয়ে। আর কিছুক্ষণের মধ্যে আশা করি ঘন্টা দুয়েকের মধ্যে কাসল পৌঁছে যাবে। তো এই ছিল আমাদের আজকের দিনের গল্প। আশা করি পরের গল্পটা আসতে আর বেশি দেরি হবে না। এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান যে কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। ভালো থাকবেন সবাই।